পূজা আর রাজুর বিয়ে হয়েছিল। রাজু নিজের বড় দাদার সাথে থাকতো। পূজার জায়ের নাম নিশা ছিল। নিশা বড় হওয়ার কারণে ওর অহংকার ছিল। ও প্রায় পূজাকে দিয়ে সব কাজ করাতো। পূজা খুবই সহজ সরল মেয়ে ছিল। ও নিজের জাকে শাশুড়ি ভেবে তার সব কথা শুনতো। পূজা, আমি মন্দিরে যাচ্ছি, ঘরে সব কাজ করে নিও। আর আমি যখন ফেরত আসবো তখন কোনো কাজ যেন বাকি না থাকে। দিদি, তুমি নিশ্চিন্তে মন্দিরে যাও, আমি এখানকার সব কাজ করে নেব। জানি তুই কিরম কাজ করবি। মন্দির থেকে এসে আমাকেই সব কাজ করতে হবে। কাজ সব সময় উল্টোপাল্টা করে রাখিস। পূজা সব সময় নিশাকে অনেক কথা শোনাতো, কিন্তু নিশা ঘুরিয়ে কখনো তার উত্তর দেয়নি। কিন্তু যখন খাবার পরিবেশনের সময় আসতো তখন নিশাই খাবার পরিবেশন করত। এটা কি করছো? দিদি, আমি ওনার জন্য খাবার বাড়ছি। যা, তুই দেওরের হাত মুখ ধুইয়ে দে, আমি খাবার বাড়ছি। পূজা রাজুর হাত মুখ ধোয়ানোর জন্য চলে গেল। আরে, সাবান তো রান্নাঘরেই রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসবে, কিন্তু খুব খিদে পেয়েছে। আর আমার হাতটাও খুব নোংরা, হাতটা ভালো করে ধুতে হবে। পূজা যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন ওর নজর নিশার দিকে গেল। নিশা রাতের বেঁচে যাওয়া রুটি আর তরকারি রাজুর প্লেটে বেড়ে দিচ্ছিল। ও কিছু বলতে চেয়েও বলতে পারল না, আর সাবান নিয়ে ওখান থেকে চলে যায়। আরে, কি হলো তোমার? তুমি আবার কোথায় হারিয়ে গেলে? তুমি সাবান আনতে গেছিলে, ওখানে আবার বিছাতে কামড়ে দিল নাকি তোমায়? কিছু না, তুমি ভেতরে যাও। পূজা রাজুকে ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ বাদে নিশা রাজুর জন্য খাবার নিয়ে আসে। পূজা খুব দুঃখের সাথে থালাটা ধরে রাজুর সামনে পরিবেশ করলো। আর যখনই রাজু রুটির একটা টুকরো মুখে তুলল তখনই পূজা ওর সামনে থেকে থালাটা উঠিয়ে নিল আর রাজুকে সব সত্যি কথা বলল। আমি তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে বৌদি আমার সাথে এরকম করতে পারে। এইসব তোমার না কাজ করার ফল। তুমি কোনো কাজকর্ম করো না, তাই সবাই তোমাকে বাড়ির বোঝা ভাবে। তোমার নিজের কোনো কাজ করা উচিত। সত্যি পূজা, আজকালকার দিনে মানুষের কোনো গুরুত্বই নেই, শুধু টাকা পয়সারই গুরুত্ব আছে। আমি আজ থেকেই একটা না একটা কাজ খোঁজার চেষ্টা করব। রাজু কাজের খোঁজ করতে থাকে, কিন্তু ও কোনো কাজ পায় না। যখন ও ক্লান্ত হয়ে বাড়ি ফিরল তো পূজা ওকে বলল, তুমি যখন একবার পিৎজা বানিয়েছিলে তখন সেটা খুবই সুস্বাদু ছিল। তুমি তো একটা পিৎজার দোকান খুলতে পারো। আজকাল সবাই পিৎজা খুব পছন্দ করে, তোমার কাজও খুব ভালো চলবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার কাছে পিৎজা বানানোর জন্য তো মেশিনও নেই, আর ওটা খুবই দামি। আমার কাছে এত টাকা নেই যে আমি ওটা একটা কিনে নিতে পারবো। আমার বাপের বাড়িতে একটা পিৎজা বানানোর মেশিন এমনিই পড়ে আছে, তাহলে আমি ওটা নিয়ে আসি আর তুমি তার উপরে কাজ করা শুরু করে দাও। পূজা নিজের বাড়ি থেকে ওই মেশিন তো নিয়ে আসে, কিন্তু রাজুর বানানোর ওই পিৎজা মার্কেটে খুব একটা চলল না, কারণ পিৎজার আরো অনেক দোকান ছিল। ও উদাস হয়ে যখন ঘরের দিকে যাচ্ছিল ও তখন সামনে কারোর অ্যাক্সিডেন্ট হতে দেখলো। আরে, এই গাড়িটা তো ওই ফুচকাওয়ালাটাকে উড়িয়ে দেবে, এত জোরে গাড়িটা ওর দিকে যাচ্ছে। রাজু ওই গাড়ি থেকে অনেক আগে দৌড়ে ওই ভেলপুরিওয়ালাকে বাঁচিয়ে নিল। তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর অনেক বড় উপকার করলে। যদি তোমার কিছু হতো তাহলে? এমনিতেই আমার পরিবারের আমার প্রাণ নিয়ে কিছু এসে যায় না, যদি কিছু হয়েও যেত কোনো ক্ষতি হতো না কারুর। তুমি এভাবে কেন বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ। রবির বারবার জিজ্ঞেস করার পর রাজু সব কথা বলে দিল, আর রবি ওকে একটা পুটলি দিল। এটা আবার কি? আমার কাছে সেরকম কিছু নেই, আমিও তোমার মতনই একজন সাধারণ মানুষ। তুমি এই ফুচকাগুলো নিয়ে যাও আর তোমার পিৎজার ভেতরে ঢুকিয়ে দিও। পিৎজার মধ্যে কেউ আবার ফুচকা ঢোকায় নাকি? তোমাকে যেমনটা বললাম তুমি শুধু তেমনটা করো না। রাজু ওই পুটলি নিয়ে যায় আর সেটা পিৎজার ওপরে দিয়ে দেয়। পিৎজার থেকে এত সুগন্ধ আসছিল যে দোকানে অনেক গ্রাহক চলে আসে আর সবাই ওর ভেলপুরিওয়ালা পিৎজা খেতে চায়। আজ অব্দি আমরা অনেক রকমের পিৎজা খেয়েছি, কিন্তু এই ফুচকা পিৎজা তো আমরা জীবনে প্রথমবার খাচ্ছি। তুমি কি বলো? হ্যাঁ, এই ফুচকা পিৎজার ব্যাপারে একটু আলাদা। এর সামনে তো সমস্ত পিৎজা ফেল হয়ে যাবে। আর আমার জন্য 3টে পিৎজা প্যাকিং করে দাও। রবির দেয়া ভেলপুরি থেকে বানানো পিৎজা নিজে নিজেই সাইজে বেড়ে যায়। ও একটা পিৎজায় ভেলপুরি দিয়ে দেয় আর সেখান থেকে আরো অনেক পিৎজা তৈরি হয়ে যায়। এ তো দেখছি সত্যিই একটা জাদু ফুচকা পিৎজা।
আমি তো মনে করলাম মস্করা করছে, যে ওই লোকটা আমাকে আবার কি দিল। এখন তো দেখছি সবাই এই ফুচকা পিৎজাটা ডিমান্ড করছে, আর আমার ব্যবসাও বেশ ভালোই চলছে। রাজু ধীরে ধীরে বড় লোক হয়ে যায়। একবার যখন রাজু আর পূজা কথা বলছিল, তখন নিশা সব শুনে নেয়। পূজা, তুমি যদি আমাকে সঠিক সময়ে কাজ করার জন্য না পাঠাতে, আর ওই জাদু ফুচকাটা যদি আমি না পেতাম, তাহলে আজকে আমার পরিস্থিতি অন্যরকম হতো। প্রত্যেক মেয়ের এটাই স্বপ্ন হয় যে তার স্বামী যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, কারোর আগে যেন ভিক্ষা না করে। তাই আমিও সেটাই করেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এদের কাছে জাদুর ভেলপুরি পিৎজা আছে, যার জন্যই এরা এত বড় লোক হয়ে যাচ্ছে। আমাকে ওই ভেলপুরি চুরি করতে হবে, আমি ওদের বড় লোক হতে দেখতে পারবো না। যখন রাজু আর পূজা শুয়ে পড়ে, তখন নিশা রাতের অন্ধকারে ওই জাদু ভেলপুরি পিৎজা চুরি করার জন্য ওদের ঘরে আসে আর ওই পিৎজাকে খুঁজে বের করে। এবার ওদের শেষ হতে কেউ বাঁচাতে পারবে না। এখন এই জাদুই ভেলপুরি পিৎজা আমার হাতে চলে এসেছে। ও যখনই ওই জাদুই ভেলপুরি পিৎজাকে হাত দেয়, তখন ওটা বিশাল আকার ধারণ করে আর নিশাকে জড়িয়ে ফেলে আর ওকে জোরে চেপে ধরে। আরে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় হাতও লাগাবো না, আমি লোভে পড়ে তোমায় চুরি করতে এসেছিলাম। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। নিশা যেন তেন প্রকারে ওই জাদুই ভেলপুরি পিৎজা থেকে প্রাণ বাঁচিয়ে চলে যায়। আর এদিকে রাজু আর পূজা জাদুই ভেলপুরি পিৎজা দিয়ে মানুষকে ফ্রিতে পিৎজা খাওয়ায়, মানুষের সাহায্য করে। ওরা অনেক গরিব আর অসহায় মানুষদের জন্য হসপিটাল আর আশ্রম খোলে। শহরে কৈলাসের অনেক বড় কাপড়ের বিজনেস ছিল। তার পরিবারে তার স্ত্রী শালিনী, দুটো ভাই রাহুল আর রঞ্জন আর একটা ছোট বোন তানিয়া ছিল। কিন্তু কৈলাস সবচেয়ে বেশি ভালোবাসতো নিজের চাকর কৃষ্ণাকে। কৃষ্ণা তাদের খুব বিশ্বাসী চাকর ছিল। ও কৃষ্ণাকে নিজের ছোট ভাই মানত। কৃষ্ণা নিজের মালিক কৈলাসের প্রত্যেক কাজে সহায়তা করত, কিন্তু কৈলাসের দুটো ছোট ভাই কোনো কাজকর্ম করত না। ওরা সারা দিন কৈলাসের টাকা 2 হাত দিয়ে লুটাতো। একদিন কৃষ্ণা কৈলাসকে বলে, ছোট মালিক, আপনি রাহুল বাবু আর রঞ্জন বাবুকে কেন বোঝান না বলুন তো? আপনি সারা দিন এত পরিশ্রম করেন, আর আপনার সেই পরিশ্রমের পয়সা এইভাবে ওরা জলাঞ্জলি করছে। আরে কৃষ্ণ, তোকে আমি কি করে বোঝাই বলতো? আমার মা মারা যাবার আগে আমাকে দিয়ে কথা নিয়ে নিয়েছিলেন যে ওদের যেন কোনো রকম কষ্ট যেন না হয়, আর সেই জন্য ওদের আমি কোনো কথা বলতে পারি না। কিন্তু মালিক, এইভাবে চললে তো সব শেষ হয়ে যাবে। ওরে না রে না, তুই খুবই ভোলা কৃষ্ণ। ওরা আস্তে আস্তে সব কাজকর্ম শুরু করে দেবে, তুই একদম চিন্তা করিস না। আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শোন। আজকে রাত্রে ফিরতে আমার অনেক দেরি হবে। আজকে অনেক ব্যবসায়ীদের সাথে আমাদের মিটিং আছে, আর সেখানে আমাদের ডাকা হয়েছে, বুঝেছো? ঠিক আছে মালিক, যত রাত্রি আপনি আসুন না কেন, আমি জেগেই থাকবো আপনার জন্য। কিন্তু কেন? মালিক, আপনাকে তো খাবার গরম করে দিতে হবে না? কৃষ্ণার কথা শুনে কৈলাস হাসতে হাসতে নিজের গাড়ি দিয়ে অফিসে চলে যায়। মিটিংয়ে শহরের আরও একজন বড় ব্যবসায়ী রাজন কাসানাও বসেছিলেন। সমস্ত ব্যবসায়ীরা তার ওপরে চুরির আরোপ লাগিয়ে দিয়েছিল। মিটিংয়ে কৈলাস নিজের সমস্ত ব্যবসায়ী ভাইদের বলে, তোমরা সবাই চিন্তা করো না, এই নিয়ে সিদ্ধান্ত আমি 1 সপ্তাহ পরে নেব। এবার তোমরা সবাই তোমাদের কাজে চলে যেতে পারো। মিটিং শেষ হওয়ার পর রাজন কাসানা হাসতে হাসতে কৈলাসের কাছে এসে বলে, আচ্ছা, আপনার কি মনে হয় কৈলাস বাবু, এই ব্যবসায়ীরা আমার ওপরে যে অপবাদ দিয়েছে সেটা সঠিক নাকি ভুল? খুব সহজ সরলিত ব্যাপার রাজন। ব্যবসায়ীদের সমস্ত পয়সা আপনার সিক্রেট ব্যাংক অ্যাকাউন্টেই তো রাখা হয়, তাই না? যদি অ্যাকাউন্ট থেকে পয়সা কম হয়ে থাকে তাহলে সেই দোষ তো আপনার নামেই যাবে, তাই না? আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি। 1 সপ্তাহের মধ্যে এটা জানতে পারা যাবে যে আপনার ওপরে যে অপবাদ দেওয়া হলো সেটা সঠিক নাকি ভুল। দেখুন কৈলাস বাবু, আমি আপনাকে মিথ্যে বলবো না। এটা সত্যি যে ওই ব্যবসায়ীদের 100 কোটি টাকা আমি চুরি করে নিয়েছি। যদি ওই ব্যবসায়ীদের সামনে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তাহলে তার থেকে 50 কোটি আমি আপনাকে দেবার জন্য রাজি আছি। রাজনের কথা শুনে কৈলাস খুব বাজেভাবে ক্রোধিত হয়ে ওঠে। ও একটা জোরদার থাপ্পড় রাজনের গালে দিয়ে দেয়। তোমার লজ্জা হওয়া উচিত রাজন।
এবার তোকে আমি জেলে পাঠিয়েই দম নেব। হ্যাঁ, এইটুকু বলে কৈলাস ওখান থেকে চলে যায়। রাজন কাসানা রাগের চোটে দাঁত পিষতে পিষতে বলে, তোকে আমি ওই অবস্থাতে থাকতেই দেব না যে তুই আমাকে জেলে পাঠাতে পারবি। রাজন কাসানা একটা অপরাধী প্রবৃত্তির লোক ছিল। সে নিজের সমস্ত গুন্ডাদেরকে ডেকে বলে, আজকে রাত্রে তোমরা সবাই কৈলাসের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দাও। আমি খবর পেয়েছি যে কিছুক্ষণ আগে কৈলাস কোটি কোটি টাকার মালপত্র নিজের ফ্যাক্টরিতে গিয়ে রেখেছে। ও এখনো পর্যন্ত সেই মালপত্রের ইন্স্যুরেন্স করায়নি। ফ্যাক্টরি জ্বলার পরে কৈলাস রাস্তায় নেমে আসবে। রাজন কাসানার গুন্ডারা সেই রাত্রিবেলায় কৈলাসের ফ্যাক্টরিতে আগুন লাগায়। কৈলাসের ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে যায়, আর তার সাথেই তার ভেতরে রাখা কোটি টাকার মালপত্র। কৈলাস রাস্তায় চলে আসে। এত বড় লোকসানের পর কৈলাসের খুব দুঃখ হয়, আর একদিন রাত হঠাৎ করে কৈলাস অসুস্থ হয়ে পড়ে। কৈলাসের বোন তানিয়া নিজের ছোট ভাইয়ের নাম্বারে কল করে করে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কোনো ভাই তার কল তুললই না। আর কৈলাসের কাছে এত টাকাও বেঁচে ছিল না যে তার চিকিৎসা করাতে পারে। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণা কিছু টাকা পয়সা আনে। ডাক্তারকে দেখানোর পর কৈলাস নিজের চাকর কৃষ্ণাকে বলে, কৃষ্ণা, তোর কাছে এই পয়সা কোত্থেকে এলো রে? আমার কাছ থেকে তো কানাকড়ি কিছুই নেই। তুই কি কারুর কাছ থেকে ধার চেয়ে নিয়ে এলি? না বড় মালিক, যখন আপনার শরীরটা বেশি খারাপ হয়ে যায় তখন আমি রঞ্জনবাবুর পকেট থেকে কিছু পয়সা বের করে নিই। কিছু পয়সা সে তার নিজের পকেটে রাখে, সেটা আমি নিজের চোখে দেখেছি। কৃষ্ণা এই কথাটা বলেই ছিল, তক্ষুনি কৈলাসের দুটো ভাই রাগের চোটে এসে বলে, ও চুরি করেছে দাদা। তোর সাহস কি করে হলো? আমার পকেট থেকে পয়সা বের করার? বড় মালিকের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, আমি সেই জন্য আপনার পকেট থেকে পয়সা বের করে নিই। আমার কাছে এরকম ফালতু পয়সা নেই যে ওনার চিকিৎসার জন্য পয়সা খরচ করব। আর কখনো আমার পকেটে হাত দেবে না, বুঝেছো? এটা কিরকম কথা বলছেন রঞ্জনবাবু আপনি? যখন বড় মালিকের সময় খুব ভালো ছিল তখন ওনার পয়সা তোমরা 2 হাত ভরে উড়িয়েছো, আর আজকে ওনার অবস্থা খারাপ হয়েছে বলে আপনারা ওনার চিকিৎসা করার জন্য সামান্য পয়সাও খরচ করতে চাইছেন না। আমি নিজের চোখে দেখেছি আপনাদের দুজনকে বড় মালিকের পকেট থেকে পয়সা বের করে নিতে। হ্যাঁ, আর যখনই আমি বড় মালিকের কাছে এই ব্যাপারে নালিশ করেছি উনি আমাকে সবসময় হাসতে হাসতে বলেছেন যে, আমার মুখের ওপরে কথা বলছিস বদমাইশ চাকর? রঞ্জন কৃষ্ণাকে খুব জোরে থাপ্পড় মারে। বড় মালিক, ও তো আমাকে মারছে, আপনি কিছু বলছেন না কেন ওদেরকে? তুমি যা করেছো কৃষ্ণা, এর চেয়ে ভালো তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। এটা কি বলছেন আপনি বড় মালিক? আপনি আমার ওপর সন্দেহ করছেন? আরে আমি শুধু আপনার চিকিৎসা করার জন্যই তো রঞ্জনবাবুর পকেট থেকে পয়সা চুরি করেছিলাম। হ্যাঁ, কিন্তু তোর সাহস কি করে হলো চুরি করা? না, সামান্য একটু অসুখিত হয়েছিল আমার, আমি তো মরে যাইনি, তাই না? এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। কৈলাস কৃষ্ণাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেয়। কৃষ্ণা চোখে জল নিয়ে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আমি ফিরে আসবো না বড় মালিক। বড় মালিক, রঞ্জনবাবু যখন আমাকে চড় মেরেছিল তখন আমার অত কষ্ট হয়নি যতটা কষ্ট আপনার এই ধাক্কা দেওয়াতে আমি পেলাম। আজকে আমি পুরো দুনিয়াকে ভালো করে চিনে নিলাম। বড় মালিকের চাকর যতই ভালো হয়ে যাক না কেন, তার মাথা সবসময় মালিকের জুতোর তলায় চাপা দেওয়াই তো থাকে। এইটুকু বলে কৃষ্ণা কৈলাসের বাড়ি থেকে বাইরে চলে যায়, আর রাগের চোটে একটা ফুটপাতে গিয়ে কাঁদতে শুরু করে। তক্ষুনি একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে তার কাছে এসে পড়ে যায়। ওই ব্যক্তি খুব বাজেভাবে আহত ছিল, তার শরীর থেকে রক্ত পড়ছিল। তোমার আবার কি হলো? তোমার তো গুলি লেগেছে দেখছি। ওই ব্যক্তি একটা ছোট্ট শিশি আর একটা বড় ফাইল কৃষ্ণাকে দিয়ে দেয় আর বলে, আমি একজন সায়েন্টিস্ট, কয়েকজন লোক আমার পিছু নিয়েছে, বুঝেছো? তোমাকে দেখে এখানকার মনে হচ্ছে না, নিশ্চয়ই তুমি গ্রামের লোক। কিন্তু এটা কি বলুন তো? এই শিশিতে তৈরি করা আছে এমন একটা ফর্মুলা যা দিয়ে তুমি হীরের কাঁঠাল চাষ করতে পারবে, বুঝেছো? আর এই ফাইলের মধ্যে তার ফর্মুলাও লেখা রয়েছে। তক্ষুনি কিছু লোক হাতে বন্দুক নিয়ে কৃষ্ণার দিকে দৌড়ে দৌড়ে আসতে শুরু করে। কৃষ্ণা ওখান থেকে পালিয়ে যায় আর সোজা নিজের গ্রামে চলে যায়। কৃষ্ণার কাছে একটু আধু ক্ষেত ছিল। কৃষ্ণা নিজের ক্ষেতে কাঁঠালের সবজি চাষ করে, আর ও সেই ব্যক্তির বলা অনুযায়ী সেই শিশি থেকে কেমিক্যালের প্রয়োগ করে কাঁঠালের ফসলে করে। তখন তার সামনে একটা চমৎকার হয়, গাছে হীরের কাঁঠাল উৎপন্ন হয়। এটা দেখে কৃষ্ণা খুশির চোটে পাগল হয়ে যায়। সেই সময় তার মাও ওখানে উপস্থিত ছিল। মা,
তুমি দেখো কয়েকদিনের মধ্যে আমি বড়লোক হয়ে যাব, আর বড়লোক হবার পরে সবার প্রথমে আমি আমার বড় মালিককে জবাব দেব, কারণ উনিও আমাকে চোর বলেছিলেন যখন আমি ওনার জন্য চুরিটা করেছিলাম। কৃষ্ণার কথা শুনে মা হাসতে হাসতে বলে, আমি কৈলাসকে অনেকদিন ধরে জানি সোনা। তুই যখন ছোট্ট ছিলি তখন তোকে খুব আদর করে এখান থেকে নিয়ে গেছিল। ওই বেচারা তোকে এই কারণে বাড়ি থেকে তাড়িয়েছে কারণ ও গরিব হয়ে গেছিল। ওর একদম পছন্দ হচ্ছিল না যে ওর ছোট্ট ভাই তার সামনে তোকে থাপ্পড় মেরেছে। সেই জন্য ও তোকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নিজের মায়ের কথা শুনে কৃষ্ণা গভীর ভাবনায় পড়ে যায়। এতক্ষণ আমি বুঝতে পেরেছি মা, যে যাওয়ার সময় বড় মালিক কেন কাঁদছিল। তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কৃষ্ণা সমস্ত হীরের কাঁঠাল বিক্রি করে দেয় আর অনেক ধনী হয়ে যায়। কিন্তু যখন ও কৈলাসের বাড়িতে যায় তখন সে জানতে পারে যে কৈলাসের স্ত্রী মরে গেছিল, আর কৈলাসের ভাইরা তাকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দিয়েছিল, আর কৈলাসের ঘরও বিক্রি হয়ে গেছিল। কৃষ্ণা পুরো শহরে কৈলাস আর তানিয়ার খোঁজ শুরু করে দেয়। খোঁজ করতে করতে সে কৈলাসের ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরির একটা পুরনো মজদুর কৃষ্ণাকে বলে, কৈলাস বাবুর সাথে খুবই অন্যায় হয়েছে কৃষ্ণা, তোমার আসতে একটু দেরি হয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ, আমাকে শুধু একবার বলো যে বড় মালিক কোথায় আছে, মাত্র একবার আমাকে বলো। জানো কৃষ্ণা, আমি আমার জীবনে আজ পর্যন্ত কৈলাস বাবুর মতন সৎ লোক দেখিনি। আসল ব্যাপারটা হলো যে কৈলাস বাবুর ফ্যাক্টরিতে আগুন লাগেইনি, বুঝতে পেরেছো তুমি? আগুন লাগানো হয়েছিল। এসব কি বলছেন আপনি? আমি একদম ঠিক কথাই বলছি কৃষ্ণ, আর অন্য কেউ নয়, বরং রাজনের গুন্ডারাই লাগিয়েছিল আগুনটা। শুধু একটা জিনিস আমি বুঝতে পারছি না কিছুতে, যে ওরা ফ্যাক্টরির মধ্যে আগুন লাগানোতে কি করে সফল হলো ওরা, আমি ঠিক বুঝলাম না। আরে কৈলাস বাবু নিজের ফ্যাক্টরিতে এমন ধরনের গ্যাজেট লাগিয়েছিল যে যদি ফ্যাক্টরির সামনে কেউ স্মোকিং করতো তাহলে ফ্যাক্টরির সাইরেন বেজে উঠতো, কিন্তু সেই রাত বেজে ওঠেনি। ঈশ্বর যেন রাজন কাসানাকে কখনো ক্ষমা না করেন। এইটুকু বলে ওই মজদুর ওখান থেকে চলে যায়। কিন্তু কৃষ্ণা নিজের খোঁজ জারি রাখে। একদিন কৃষ্ণা নিজের কারে কৈলাসকে খোঁজ করছিল। তক্ষুনি তার নজর পড়ে রঞ্জন আর রাহুলের ওপর, যে কৈলাসের সবচেয়ে বড় শত্রু রাজন কাসানার সাথে বসেছিল। কৃষ্ণা তাদের কারের পিছু নিয়ে নেয় আর তাদের অফিসে পৌঁছে যায়, আর চুরি করে তাদের কথা শুনতে শুরু করে। রঞ্জন আর রাহুল রাজন কাসানার সাথে কথা বলছিল। আপনাকে মানতেই হচ্ছে রাজন কাসানা বাবু, আপনি দাদার ফ্যাক্টরিতে আগুনটা লাগিয়েই দিলেন, আর ভাইয়া কিছু জানতেও পারলো না যে ওই আগুনটা আপনি লাগিয়েছিলেন। কৈলাস তো এটাও জানে না যে ওনার ফ্যাক্টরিতে আগুন লাগানো সাহায্য করার জন্য তার নিজের ভাই আমার কাছে এসেছে। 50 কোটি টাকার মতন টাকার জন্য যে কোনো নিজের ভাই নিজের দাদাকে মারতেই পারে, আর কৈলাস তার উপরে আমাদের সৎ দাদা ছিল, তাই না? তক্ষুনি কৃষ্ণা ওই তিনজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওরা তিনজন কৃষ্ণাকে দেখে খুব ভয় পেয়ে ওঠে। কৃষ্ণা, তুই এই দামি দামি জামা কাপড় কোত্থেকে পরলি? কোথা থেকে চুরি করে নিয়ে এলি নাকি? চুরি করে নয় রঞ্জন বাবু, বরং নিজে পরিশ্রম করে রোজগার করেছি। আর তোমরা দুজন কি বুঝবে পরিশ্রম করা? তোমরা দুজন তোমার দাদার শুধু অর্থগুলোকে 2 হাত ভরে লুটিয়েছো, বুঝেছো? কিন্তু তোমরা দুজন যে এতটা নিচে নামতে পারো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না ভাই। আরে কোনো নিজের দাদাও নিজের ভাইয়ের জন্য এত কিছু করে না, বুঝেছো? যা যা বড় মালিক তোমাদের দুজন সৎ ভাইয়ের জন্য করেছে। হ্যাঁ, তাহলে তুই আমাদের কি ক্ষতি করবি? এই মুহূর্তে আমাকে পরিষ্কার করে বলে দাও যে বড় মালিক এখন কোথায় আছে। আরে আমরা জানি না সে কোথায় আছে, যদি খুঁজতে চাস তাহলে কোনো মন্দিরে গিয়ে খোঁজ তাকে। ভাই বোন মিলে দুজনে ভিক্ষা চাইছে নিশ্চয়ই। তোমাদের দুজনকে আমার কিছু করা থাকলেও করতে পারছি না, কারণ বড় মালিক তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসতো। তোমাদের শাস্তি তোমরা অবশ্যই ঈশ্বর পাবে। কিন্তু রাজন কাসানা, যেই দিন আমি বড় মালিককে খুঁজে পাবো সেদিনকে তোর পাপ কর্মের শাস্তি তুই অবশ্যই পাবি। এইটুকু বলে কৃষ্ণা রাগের চোটে বাইরে বেরিয়ে যায়। কৃষ্ণা পাগলের মতো কৈলাসের খোঁজ জারি রাখে। কিছু মাস পর কৃষ্ণা একটা মন্দিরে পৌঁছায়। সে দেখতে পায় কৈলাস আর তার ছোট বোন তানিয়া মন্দিরের বাইরে বেঞ্চে বসে আছে। এটা দেখে কৃষ্ণার চোখে জল চলে আসে। ও দৌড়ে দৌড়ে কৈলাসের কাছে পৌঁছায়। আমি এসে গেছি মালিক, আমাকে ক্ষমা করে দেবেন। আমি সেই দিন ঠিক করে আপনাকে বুঝতে পারিনি, আমি আপনাকে নিয়ে ভুল ভেবেছিলাম। কৃষ্ণাকে ধনী রূপে দেখে কৈলাসের চোখে খুশির জল চলে আসে, আর তানিয়ারও। তোর চলে যাবার পরেই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় কৃষ্ণা।
আর আমি কয়েকদিন পরই এটা জানতে পারি যে আমার ফ্যাক্টরিতে আগুন আমার ভাইরাই লাগিয়ে দিয়েছিল। আর ঈশ্বর ওদের দুজনকে শাস্তিও দিয়ে দিয়েছে, বুঝেছিস? ওরা দুজন পরশু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মনে হয় আপনি কোথাও একটা কিছু ভুল করছেন বড় মালিক। এই খেলার আসল সূত্রধার হলো রাজন কাসানা। ওই তো রঞ্জনবাবু আর রাহুল বাবুকে উস্কায় আর ওদের দুজনকে 50 কোটি টাকা লোভ দেখিয়ে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। আসল দোষী তো রাজন কাসানা। তক্ষুনি হঠাৎ কৈলাস মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এটা দেখে কৃষ্ণা আর তানিয়া খুব ঘাবড়ে যায়। আপনি একদম চিন্তা করবেন না মালিক, আমি আপনাকে এক্ষুনি আর এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাচ্ছি। না কৃষ্ণা না, তুই একদম সঠিক সময়তেই এসেছিস রে। আসলে আমার ক্যান্সার হয়ে গেছে আর আমি বেশি দিন নেই, কিন্তু আমার চলে যাবার পরে তুই তানিয়াকে খেয়াল রাখিস, ঠিক আছে? ওকে বিয়ে করে নিস তুই, আর রাজন কাসানাকে একদম ছাড়বি না। এইটুকু বলে কৈলাসের মৃত্যু হয়। কৃষ্ণা কৈলাসের অন্তিম সংস্কার করে আর সেই দিনই তানিয়ার সাথে বিয়েও করে নেয়। কৃষ্ণা এখন খুব ধনী ব্যক্তি হয়ে গেছিল। কৃষ্ণা ঠিক রাজন কাসানার মতোই তার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। রাজন কাসানাও রাস্তায় নেমে যায়, কিন্তু সেই দুঃখটা সহ্য করতে পারে না আর পাগল হয়ে যায়। কিছুদিন পর কৃষ্ণা নিজের বউ তানিয়াকে নিয়ে নিজের গ্রামে চলে যায় আর ওখানে একটা বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। কৃষ্ণা আজও হীরের কাঁঠালের চাষ করে। সোনপুর গ্রাম বাঁশ ক্ষেতের জন্য প্রসিদ্ধ ছিল। ওখানে অনেক বছর ধরে বাঁশের খুব ভালো চাষ হতো। দীনেশেরও একটা ছোট্ট বাঁশের ক্ষেত ছিল। ওর ছেলে রাজেশও ওই ক্ষেতেই কাজ করত। এই যে রাজেশ, আমাদের যে বাঁশের অর্ডারগুলো এসেছিল, তুমি কি সেগুলো পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো কালকে বিকেলেই ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। ওরা যদি সময় মতো অর্ডার পেয়ে যায় তাহলে আজকে বিকেলের মধ্যে আমাদের পেমেন্টটাও চলে আসবে। বিকেল হয়ে যায় আর দীনেশের বাড়ির বাইরে একটা বাঁশে লোড করা ট্রাক দাঁড়িয়ে পড়ে। আরে, এই ট্রাকটা ফিরে এলো কি করে? এর তো বাঁশগুলো নামিয়ে পেমেন্ট নিয়ে আসার কথা ছিল। দীনেশ ভেতর থেকে রাজেশকে ডেকে পাঠায়। রাজেশ যখন বাইরে আসে তার চেহারা খুব উদাস মনে হচ্ছিল। রাজেশ, এই দেখো, এই ট্রাকটা ফিরে চলে এসেছে। হ্যাঁ বাবা, আমি তো জানি। শহর থেকে বাঁশের খরিদ্দারদের ফোন এসেছিল আমার কাছে। ওরা আমাদের থেকেও কম দামে বাঁশ পেয়েছে কোথাও, সেই জন্য আমাদের কাছ থেকে আর ওরা বাঁশ কিনবে না। আরে, কিন্তু ওরা কোনো কিছু না বলে এরকম কি করে করতে পারে? আমাদের পয়সার এখন খুব দরকার। এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব? তুমি ওনাদের বলো যে আমরাও কম দামে দিয়ে দেব। কিন্তু বাবা, আমি ওনাদের সাথে কথা বলেছি, কিন্তু ওরা কোনো মতেই আমাদের কাছ থেকে বাঁশ কিনবে না বলেছে। এমনকি আমি ওদের এটাও বলেছি যে আমরা অর্ধেক দামেও বাঁশ দিতে রাজি আছি, কিন্তু ওরা তাও রাজি হলো না। দীনেশ আর রাজেশের এই অর্ডার থেকে অনেক উচ্চাশা ছিল। কিছুদিন ধরে ওদের ব্যবসা ঠিক চলছিল না, আর এখন এত বড় অর্ডারের ফেরত চলে আসার পর ওদের সামনে ওরা অন্ধকার দেখতে পাচ্ছিল। একদিন রাজেশ দীনেশের কাছে গেল আর বলে, বাবা তুমি একদম চিন্তা করো না তো, আমি ঠিক করে নিয়েছি যে এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব। তা তুমি এখন কি করবে খোকা? আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না এখন। আমি আমার সব বন্ধুদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেছি, বুঝেছো, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয়নি। এখন প্রত্যেকেরই পরিস্থিতি খুব খারাপ। মার্কেটে বাঁশের দাম দিনের পর দিন নিচে চলে যাচ্ছে। আরে হ্যাঁ বাবা, এই জন্যই তো আমি ঠিক করেছি যে আমরা আর এই বাঁশের ব্যবসা করব না। আরে, আমাদের কাছে আর কি আছে বলো তো খোকা? আমরা আর কি করতে পারি? আরে বাবা, এবার আমরা পিৎজা তৈরি করব। হ্যাঁ, কি পিৎজা? সেটা কিভাবে? বাবা, আমার বন্ধু শহর থেকে ফোন করেছিল, আমি ওকে আমার অবস্থার কথা বললাম, তখন ও আমাকে একটা খুব ভালো উপায় বলল। শহরে পিৎজা নাকি খুব বেশি বিক্রি হয়, নানান রকমের পিৎজা পাওয়া যায়। ওখানকার ইয়াং লোকেরা নাকি বাঁশের পিৎজা খেতে খুব ভালোবাসে। এটা আসলে বাঁশের ভেতরটা ফাঁপিয়ে নিয়ে পিৎজা বানানো হয়, বুঝেছো? আমরাও বাঁশের পিৎজার ব্যবসা শুরু করে দিই। কিন্তু খোকা, আমরা তো এর ব্যাপারে কিছুই জানি না, তাই না? বাবা তুমি চিন্তা করো না, আমার বন্ধু আমাকে বলেছে সব রকম সাহায্য আমাকে করবে। রাজেশ দীনেশের সাথে মিলে বাঁশের পিৎজা বানানোর সমস্ত প্রস্তুতি নিচ্ছিল, আর তারপর আস্তে আস্তে বাঁশের পিৎজা বানানো শিখে যায়। তারপর ও নিশ্চিত করে যে ও একটা দোকান খুলবে। রাজেশ আর দীনেশ মিলে বাঁশ দিয়েই নিজেদের একটা ছোট্ট হোটেল বানায়।
আর ওই হোটেলের দরজা থেকে শুরু করে জানালা, টেবিল, চেয়ার সবকিছু বাঁশেরই তৈরি ছিল। শুরুতে ওদের হোটেলে কোনো লোক আসতো না, কিন্তু একদিন কলেজের দুটো ছেলে ওদের হোটেলে আসে। আরে বাহ সুরেশ, বাহ, কি সুন্দর হোটেলটা, তাই না? এটা তো পুরো বাঁশ দিয়ে তৈরি রে। আর এখানে লেখা রয়েছে আমাদের স্পেশালিটি বাঁশের পিৎজা। এবার চ তাহলে আমরাও একটা বাঁশের পিৎজা ট্রাই করে দেখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ, আমি 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 অর্ডার করছি। সুরেশ আর বিবেক দুটো বাঁশের পিৎজার অর্ডার দেয়। আরে বিবেক, তুই লক্ষ্য করলি এখানকার সব চেয়ার টেবিলও দেখছি বাঁশ দিয়ে বানানো হয়েছে। আর দেখ না, এই বাঁশ দিয়ে কি সুন্দর ডিজাইনও করা হয়েছে। হ্যাঁ রে, আজকালকার এই প্লাস্টিকের জামানায় এই ইকো ফ্রেন্ডলি হোটেলটা কিন্তু সত্যিই দারুণ। এইভাবেই কিন্তু আমাদের সবার ইকো ফ্রেন্ডলি জিনিসের ব্যবহার করা উচিত। আমি এই হোটেলের মালিকের সাথে কথা বলি বরং, যে উনি এরকম হোটেল বানানোর প্রেরণা কোথা থেকে পেলেন। বিবেক আর সুরেশ দিনেশকে ডেকে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। না না, মানে সত্যি আপনার হোটেলটা দারুণ, আপনি এসব কি করে করলেন বলুন তো? দিনেশ ওই দুজনকে নিজের পুরো কাহিনীটা শোনায়। বিবেক আর সুরেশের দিনেশের এই কাহিনীটা খুব পছন্দ হয়। আচ্ছা, আপনার বিজনেস কি ঠিকঠাক চলছে? মানে আপনার কি সঠিক লাভ হচ্ছে? দেখো, এই মুহূর্তে তো আমাদের এখনো লাভ সেরকম হয়নি, তবে আমার পুরো বিশ্বাস যে আমরা পরে অবশ্যই লাভ করবই করব। হ্যাঁ, একদম আলাদা রকম কিছু করেছেন, আপনার লাভ নিশ্চয়ই হবে। আমরাও আপনার সাহায্য করতে চাই। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওতে আমরা নতুন নতুন জিনিস দেখাই। আপনি যদি চান তাহলে আপনার হোটেলের ব্যাপারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখাতে চাই, আর ইনস্টাগ্রামেও দেখাতে চাই আপনার হোটেল। তাহলে বাইরে সবাই আর কলেজের স্টুডেন্টরাও মোটামুটি সবাই আপনার হোটেলের ব্যাপারে জানতে পেরে যাবে, আর আপনি এতে অনেক লাভবানও হবেন। সুরেশ আর বিবেক ওখানকার বাঁশের পিৎজা খায়। দুজনেরই ওই পিৎজাটা খুব পছন্দ হয়। দুজন নিজের কলেজের ফ্রেন্ডসের জন্যেও বাঁশের পিৎজা প্যাক করিয়ে নেয়। আর তারপর পরের দিন ওরা পুরো টিম নিয়ে ওদের হোটেলের বাইরে একটা ভিডিও বানায়, আর বাঁশের পিৎজা বানানোর রেসিপিটাও শ্যুট করে নেয়। আর তারপর সেই ভিডিওটা ওরা নিজের ইউটিউবে আপলোড করে দেয়। আরে তোমরা আমার সাহায্য করার জন্য এসেছো, আরে এর জন্য তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আরে না না আঙ্কেল, এরকম নতুন জিনিসগুলোই তো আমরা প্রমোট করতে চাই, আমাদের কাজ। আজকালকার দিনের যুব সমাজকে এরকম ইকো ফ্রেন্ডলি আর পরিবেশের ক্ষতি করে না জিনিসগুলোর দরকার সবচেয়ে বেশি রয়েছে। এই ভিডিও থেকে আমাদের যা লাভ হবে সেটা আমরা আপনাকে দিয়ে দেব। আরে বিবেক, দেখ, এই বাঁশের পিৎজার রেসিপিতে তো দেখছি 1 ঘন্টার মধ্যেই 1 লক্ষ ভিউ চলে এসেছে, আবার তার উপর 10,000 লাইক আর 1000 কমেন্টও চলে এসেছে। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে পপুলার ভিডিও হয়ে গেছে এটা। এবারে ইকো ফ্রেন্ডলি বাঁশের পিৎজার ব্যাপারে অনেক লোকেরা জানতে পেরে যাবে। আঙ্কেল, এবার আপনি ফেমাস হতে চলেছেন। আর তারপর বাবা আর ছেলের দ্বারা তৈরি করা এই বাঁশের হোটেল খুব ফেমাস হয়ে যায়। আর আস্তে আস্তে ওরা মিলে অন্য শহরেও নিজের ব্রাঞ্চেস খুলে দেয়। আর এই ইকো ফ্রেন্ডলি বাঁশের হোটেল পুরো দেশ পছন্দ করতে শুরু করে দেয়।